আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গত 20শে ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক পাল্টা শুল্ক, যেটাকে বলে রেসিপ্রোকাল ট্যারিফ, সেটাকে অবৈধ ঘোষণা করেছে, যা ট্রাম্পের অর্থনৈতিক নীতির উপর একটি বড়সড় ধাক্কা। এই রায় ট্রাম্প প্রশাসনকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে চাপে ফেলেছে। ট্রাম্প প্রশাসনের বিপদটা ঠিক কীরকম? এটা তার শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক পরাজয়। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে এবং বেশ কিছু নিম্ন আদালতে বিচারপতিদের নিয়োগ দেন রাষ্ট্রপতি ও সেই সব রাজ্যের গভর্নররা। এটা অনেক সময় রাজনৈতিক নিয়োগ। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে মোট 9 জন বিচারপতি রয়েছেন। রিপাবলিকানদের নিযুক্ত বিচারপতির সংখ্যা হলো 6, যাদের মধ্যে ট্রাম্পের নিজের আগেরবার এবং এবারে নিযুক্ত রিপাবলিকান বিচারপতি হচ্ছেন 3 জন। 3 জন এবং এর 6 জনের মধ্যে ট্রাম্প 3 জন এবং আর এক রিপাবলিকান রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশের নিযুক্ত করা, তারা হচ্ছেন 3 জন। তার মানে মোট হলো 6 জন। আর বিরোধী ডেমোক্র্যাটদের নিযুক্ত বিচারপতি হলেন 3 জন। সুতরাং ভোটে হারের কথা ছিল না ট্রাম্পের, তবু তিনি হারলেন। কত ভোটে? 3-6 ভোটে। ট্রাম্পের দল, ট্রাম্প পেয়েছেন 3 ভোট ট্রাম্পের পক্ষে, আর 6 ভোট গেছে ট্রাম্পের বিপক্ষে। অর্থাৎ তার দলের মনোনীত বিচারপতিদের মধ্যে থেকে নিযুক্ত 3 জন বিচারপতি তার বিরুদ্ধে ভোট দিয়েছেন। এটি ট্রাম্পের জন্য অপ্রত্যাশিত পরাজয়, কারণ তার নিযুক্ত বিচারকরাই তার শুল্ক নীতি খারিজ করে দিয়েছেন। আর শুল্ক নীতি এভাবে খারিজ করার ফলে ট্রাম্পের পরাজয় হয়েছে। ট্রাম্পের প্রশাসনের আর্থিক অবস্থা খারাপ হয়েছে, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ, তারা কিন্তু এর ফলে তাদের ভালো হয়েছে। আর এই বিভিন্ন দেশ যারা ভালো হয়েছে তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ। সব থেকে ভালো যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে একটা আছে বাংলাদেশ। কেন বাংলাদেশের কিভাবে ভালো হলো সেটা পরে আসছি। দেখুন, সুপ্রিম কোর্টের 6-3 রায়ে বলা হয়েছে ট্রাম্প 1977-এর আইন দিয়ে, মানে যেখানটায় বলা হয়েছে একটা যে তার রাষ্ট্রপতির ক্ষমতা, সেই আইন দিয়ে এত বড় শুল্ক আরোপ করতে পারেন না। সে অধিকার দেশের সংবিধান তাকে দেয়নি। এর জন্যে দেশের যে কংগ্রেস রয়েছে সেই কংগ্রেসের অনুমোদন দরকার। রাজনৈতিকভাবে এটা হলো ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বড় পরাজয়। বিশেষ করে তারই নিযুক্ত বিচারকদের সমর্থন না পাওয়াটা তার কাছে সত্যিই খুব বড় ব্যাপার। এবার আসি কী ধরনের অর্থনৈতিক ধাক্কা লাগলো। এটা তো রাজনৈতিক ধাক্কার কথা বললাম। আরও বড় কথা, কংগ্রেসে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যারা জিতে আসেন, বিভিন্ন স্টেট থেকে, তারাই কংগ্রেসে বসেন। সেই কংগ্রেসে তার কিন্তু তার দলের সংখ্যাগরিষ্ঠতা আছে। তা সত্ত্বেও তিনি হেরে গেলেন। তিনি কেন যাচ্ছেন না সেখানে? তার কারণ সেখানেও তার বিরুদ্ধে একটা বড় ব্যাপক অভিযোগ এসছে এই শুল্কের ব্যাপারে, ট্যারিফের ব্যাপারে। এবার আসি কী ধরনের অর্থনৈতিক ধাক্কা লাগলো ট্রাম্পের উপর। অতিরিক্ত শুল্ক চাপিয়ে গত কয়েক মাসে যে অতিরিক্ত অর্থ ট্রাম্পের প্রশাসন আদায় করেছে, সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা অবৈধ ঘোষিত হলো। আর এই অবৈধ ঘোষিত হওয়াতে আইন মতে সেটা ফেরত দিতে হবে। ট্রাম্প প্রশাসনকে সেই টাকা ফেরত দিতে হবে। কাদেরকে ফেরত দেবেন? সে যে দেশ থেকে মাল এসছে তাদের না, আমেরিকার ব্যবসায়ীদের ফেরত দিতে হবে, যারা এই অতিরিক্ত শুল্ক দিয়ে অন্য দেশ থেকে মাল আমদানি করেছিল। ব্যবসায়ীরা এই অতিরিক্ত শুল্ক আদায় করেছিল কাদের কাছ থেকে? সাধারণ উপভোক্তাদের কাছ থেকে। তারা, উপভোক্তারা অর্থাৎ কনজিউমার, বাধ্য হয়েছিল বেশি দামে এসব জিনিস কিনতে। তারা, মানে কনজিউমার, আমেরিকার যে সাধারণ মানুষ, তারা এইবার সেই টাকাটা ফেরত পাবে। এটাই হলো এই নিয়ম।
এই ফেরতযোগ্য অর্থের পরিমাণ কত জানেন? মোট 130 বিলিয়ন ডলার। বিলিয়ন, 1 বিলিয়ন মানে 100 কোটি। এইবার 130-এর পরে আরও দুটো শূন্য বসান, 130-এর পরে দুটো শূন্য মানে 13,000 কোটি ডলার। 13,000 কোটি ডলার তাদেরকে দিতে হবে। এটা বিরাট রকমের অঙ্ক, তাই না? শুল্কের রিফান্ড নিয়ে যে জটিলতা দেখা দেবে, তা এই রিফান্ড মানুষের কাছে গেলে একটা মূল্যস্ফীতি হবে, মূল্যস্ফীতি আসতেই পারে। শুধু এই নয়, অতিরিক্ত ট্যারিফ হিসেবে যে মোটা অঙ্ক এতদিন আদায় হচ্ছিল, সেটাও কিন্তু বন্ধ হয়ে গেল। তার মানে সেটাও আর পাবে না। তবে ট্রাম্প ধুরন্ধর, তুখোড় ব্যবসায়ী, সর্বনাশ কিছুটা আটকে দেওয়ার একটা রাস্তা তিনি পেয়ে গেছেন। সুপ্রিম কোর্টের রায় আসতে ট্রাম্প এই রায়কে দেশের অপমান বলে সমালোচনা করেছেন, আর সঙ্গে সঙ্গে নতুন 10% গ্লোবাল ট্যারিফ জারি করেছেন 1974-এর এক আইনের অধীনে। এর আগে ছিল 1977-এর এক আইনকে ব্যবহার করেছিল। এবার 1974-এর এক আইন অনুযায়ী 10% গ্লোবাল ট্যারিফ সারা দুনিয়ার সব দেশের ওপরে এই ট্যারিফটা জারি করেছেন। এই আইনে দেশের অর্থনীতি ঠিকঠাক রাখতে 5 মাস বা 150 দিনের জন্য সর্বোচ্চ 10% গ্লোবাল ট্যারিফ বা সবার জন্য একই ট্যারিফ লাগানোর ক্ষমতা আছে প্রেসিডেন্টের। ট্রাম্প সেটাই লাগিয়েছেন। 10% শুল্ক 150 দিনের জন্য দুনিয়ার সব দেশের জন্য। তবে যাদের এগেনস্টে ওই স্যাংশন আছে, নিষেধাজ্ঞা, তাদের নয়। এছাড়া অন্যান্য আইনি পথ খুঁজে শুল্ক আবার আরোপের ব্যাকআপ প্ল্যান রয়েছে ট্রাম্পের, যাতে আয় অটুট রাখা যায়। ট্রাম্প বলেছেন এতে তার ক্ষমতা, মানে সুপ্রিম কোর্টের এই রায়ে নাকি তার ক্ষমতা আরো বাড়বে। আইনের সেই সব ফাঁক ফোকর খুঁজে বের করতে এখন ব্যস্ত ট্রাম্প ও তার টিম। এবার আসে সুপ্রিম কোর্টের এই শুল্ক বাতিল আদেশ কি বার্তা নিয়ে এলো বাংলাদেশের জন্য, বাংলাদেশের ওপর এর কি প্রভাব পড়তে চলেছে সেই বিষয়টাই। যদি এক কথায় বলতে হয় তাহলে বলবো কি জানেন? বলবো বাংলাদেশের এই রায়ের ফলে বাংলাদেশের একেবারে বল্লে বল্লে অবস্থা। বল্লে বল্লে মানে কি? দুহাত তুলে নাচা, এটা হচ্ছে পাঞ্জাবের একটা পাঞ্জাবি টার্ম। এটা দুহাত তুলে নাচাকে বলে বল্লে বল্লে। সুতরাং বল্লে বল্লে কিভাবে হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে, শুনুন তাহলে। প্রথমত, বাংলাদেশের পোশাক রপ্তানিতে আগে 19% রেসিপ্রোকাল বা পাল্টা শুল্ক ছিল, যার এফেক্টিভ রেট ছিল 19%। এখন সেটা নেমে আসছে 10%। এতে বাংলাদেশের রপ্তানি বাড়বে, আর রেডিমেড গার্মেন্টস রপ্তানিতে অনিশ্চয়তা কমবে। বিশ্বের সব দেশ এক শুল্কের আওতায় আসার ফলে লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায়, বাংলাদেশের জন্য সেটা ফিরে আসবে। আর সেটা আশায় ক্রেতাদের আস্থা বাড়বে বাংলাদেশের পোশাক শিল্পে। যে বাজারটা হারিয়ে গিয়েছিল সেই বাজারটা ফিরে আসার সম্ভাবনা। কিন্তু এহ বাহ্য, আগে কহ আর। এর বাইরে আরো অনেক কিছু আছে। বাংলাদেশের আসল লাভের কথাটা বলিনি, সেটা এবার বলছি। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে গত 9 ফেব্রুয়ারি, মানে নির্বাচনের ঠিক 3 দিন আগে স্বাক্ষরিত হয় একটি গোপন বাণিজ্য চুক্তি। এই চুক্তিটি তৈরি হয়েছিল ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফের ওপর ভিত্তি করে। 19% শুল্ক হ্রাসের 19% শুল্ক নিয়ে যাওয়ার কথা ছিল সেখানটায়। সুপ্রিম কোর্টের রায় এই চুক্তির আইনি ভিত্তি দুর্বল করে দিয়েছে। চুক্তিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক 20%-এর পরিবর্তে 19% করেছিল, এবং নির্দিষ্ট টেক্সটাইলে, যেমন মার্কিন তুলা ব্যবহার করে মার্কিন দেশ থেকে কটন নিয়ে এসে সেই কটনে যদি পোশাক তৈরি হয়,
তাহলে তার উপরে বলেছিল 0% শুল্ক। এর বিনিময়ে বাংলাদেশ চুক্তি করেছিল কি এই সুবিধাটা পাওয়ার জন্য? করেছিল বেশি দামে আমেরিকা থেকে গম কিনবে, ভুট্টা কিনবে, সয়াবিন কিনবে, পোশাক শিল্পের জন্য যে তুলো সেগুলো কিনবে, বিফ কিনবে, তারপরে তো বিভিন্ন ডেয়ারি প্রোডাক্টস কিনবে, সমস্ত রকম কৃষি পণ্য কিনবে, এবং সেগুলো কিন্তু স্বেচ্ছায় নয়, বাধ্যতামূলকভাবে কিনতে হবে। বাড়ির পাশের দেশ ভারত থেকে যদি কম দামে কোনো তুলো পায়, কোনো জিনিস পায়, তাহলে সেগুলোও কেনা যাবে না, সেগুলোও কিনতে পারবে না। এছাড়া মোটর গাড়ির যন্ত্রপাতি, আপনারা জানেন বাংলাদেশের মোটর গাড়ির যন্ত্রপাতি বিশেষভাবে যায় দিল্লি থেকে। মোটর গাড়ির যন্ত্রপাতি, গাড়ি কেনার জন্য বাংলাদেশের বাজার, এই সবগুলো আমেরিকার উপরে নির্ভর করবে, সেইভাবে চুক্তিটা হয়েছিল। তবে সবচেয়ে সাংঘাতিক ছিল, বিনা প্রয়োজনে বাধ্যতামূলকভাবে ডলার খরচ করে 34টা বোয়িং বিমান কিনতে বাধ্য ছিল বাংলাদেশ। দরকার নেই বাংলাদেশের বিমান, বোয়িং বিমান, তবু সেটা কিনতে হবে। আর কি ছিল? চীন থেকে কিংবা অন্য দেশ থেকে যদি সস্তায় অস্ত্রশস্ত্র কেনা যায়, সেটা কিনতে পারবে না, কারণ তার উপরে নিষেধাজ্ঞা ছিল। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে এই চুক্তিটা একেবারে ঘেঁটে গেল, চুক্তিটাই অকার্যকর হয়ে গেল। কোর্ট বলেছে রেসিপ্রোকাল ট্যারিফ অবৈধ। আর এই অবৈধ বলায় চুক্তির যেটা ভিত্তি, যেটা ইও 14257, মানে 14,257 যে অর্ডার এবং 14,346, এই দুটো চুক্তির ভিত্তিটা নষ্ট হয়ে গেল, এবং এই চুক্তি এখন বাংলাদেশের জন্য আর বাধ্যতামূলক নয়। ফলে মহামতি ইউনূস বাংলাদেশকে যেভাবে মার্কিন স্বার্থে বেচে দিয়ে গিয়েছিলেন, ঈশ্বরের অযাচিত কৃপায় সেই বিক্রিনামা বাতিল হয়ে গেল। বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন, গোপন বাণিজ্য চুক্তি আর বাইন্ডিং নয়, এবং বাংলাদেশের শর্ত মানতেও আর বাধ্য নয়। বিশেষজ্ঞরা বলছেন এটি বাংলাদেশের পক্ষে কি হলো জানেন? মেঘ না চাইতেই জল। কারণ চীনা আমদানির ওপর নিষেধাজ্ঞার শর্ত এড়ানো যাবে, ভারতের তুলো, গম, পার্টস, মোটর পার্টস নিজের পছন্দ মতো কিনতে পারবে, 37,000 কোটি টাকা দিয়ে আমেরিকা থেকে 34টা বোয়িং বিমান কেনার দরকার নেই, কিনতে হবে না। এই জন্যই বলেছি, সুপ্রিম কোর্টের রায়ে বাংলাদেশের একেবারে বল্লে বল্লে। কদিন আগে বাংলাদেশকে এই অবস্থায় যিনি নিয়ে গিয়ে ফেলেছেন, সেই মহামতি ইউনূস বিদায় নিয়েছেন। এবার বিদায় নিল ইউনূসের দেশ বিক্রির যে গোপন চুক্তি, সেটা। একটা কথা আছে না, আল্লাহ যখন দেয় ছপ্পর ফাটিয়ে দেয়। বাংলাদেশে এখন বোধহয় আল্লাহ ছপ্পর ফাটিয়ে দেওয়ার সময় সেই আশীর্বাদ দিয়েছেন বাংলাদেশকে। এক তো ইউনূস শাসন বিদায় হলো, এলো তারেক রহমানের শাসন, আর তারপরে যে চুক্তিতে বাংলাদেশ বিক্রি হয়ে গিয়েছিল আমেরিকার কাছে, সেই চুক্তিটা সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়ে গেল। বললে নয়। আপনাদের কি অভিমত সেগুলো জানাবেন কমেন্ট করে, আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একসময় বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন দারিদ্র্যকে জাদুঘরে পাঠাতে হবে, তিনি যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন, তখন অনেকেই ভেবেছিলেন ইতিহাস হয়তো নতুন বাঁক নিতে যাচ্ছে। মাইক্রো ক্রেডিটের জনক, সামাজিক ব্যবসার প্রবক্তা, ৩-0 অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ, এই দর্শনের বিশ্বব্যাপী প্রচারক এই মানুষটি রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে। প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু 18 মাস পর প্রশ্ন ততটাই বড়। প্রশ্নটা এখন খুব সোজা, আবার খুব কঠিনও। তিনি কি ব্যর্থ, নাকি পরিস্থিতিই ছিল অজেয়? 24 সালের 8 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক অস্থির রাজনৈতিক পরিবেশে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উদ্ভূত গণ অভ্যুত্থানের পর দেশ যখন কাঠামোগত সংস্কারের দাবিতে উত্তাল, রাজনৈতিক সমর্থন, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, নৈতিক উচ্চভূমি সব মিলিয়ে সুযোগ ছিল বিরল। তিনি নিজের পছন্দ মতো উপদেষ্টা পরিষদ গঠন করেন, বিশেষ সহকারী নিয়োগ দেন, সংস্কার কমিশন বসান। প্রশ্ন হলো, এই সুযোগের কতটা কাজে লাগানো গেল? সমালোচকরা বলছেন, প্রত্যাশা আর বাস্তবতার ব্যবধানটা বড় হয়ে উঠেছে। আন্তর্জাতিক সংস্থার হিসাব উদ্ধৃত করে বলা হচ্ছে, তার আমলে প্রায় 30 লাখ নতুন মানুষ দরিদ্র হয়েছেন। ব্যক্তি খাতের বিনিয়োগ জিডিপির 24% থেকে কমে 22.48% নেমেছে। 4 দশকের মধ্যে নজিরবিহীন পতন। সরকারি বিনিয়োগের প্রধান সূচক এডিপি বাস্তবায়ন 10 বছরের মধ্যে সর্বনিম্ন। ব্যাংক খাতে খেলাপি ঋণের হার 35%-এর বেশি, যা আন্তর্জাতিক তুলনায় উদ্বেগজনক। সরকারি ঋণ দাঁড়িয়েছে 23 লাখ কোটির ঘরে। মূল্যস্ফীতি 8.5% আর মজুরি বৃদ্ধি তার নিচে, অর্থাৎ প্রকৃত আয় কমছে। এসব তথ্য একত্র করলে অর্থনীতির ছবিটা অস্বস্তিকর। কিন্তু গল্পের আরেক পিঠও আছে। বিদায়ী ভাষণে ডক্টর ইউনূস বলেন, রিজার্ভ বেড়ে $34 বিলিয়ন দাঁড়িয়েছে, প্রবাসী আয় বেড়েছে, খাদ্য মূল্যস্ফীতি কমেছে, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠিত হয়েছে। তিনি দাবি করেন, অস্থিরতার ভেতর থেকেও স্থিতিশীলতার পথে দেশকে ফেরানো গেছে। সমর্থকরা যুক্তি দেন, তিনি দায়িত্ব নিয়েছিলেন এক ভাঙা অর্থনীতি নিয়ে। ব্যাংক খাতে দীর্ঘদিনের সঞ্চিত খেলাপি ঋণ, আমদানি নির্ভর প্রবৃদ্ধি, জ্বালানি ঘাটতি, আস্থাহীন বিনিয়োগ পরিবেশ, এসব রাতারাতি বদলানো যায় না। তাহলে দ্বন্দ্বটা কোথায়? অর্থনীতিতে একটি মৌলিক প্রশ্ন আছে, রিজার্ভ কি লক্ষ্য নাকি উপকরণ? সমালোচকেরা বলছেন, আমদানি সংকোচন, শিল্প উৎপাদন চাপে ফেলা, বিদ্যুৎ উৎপাদন কমানো, এসবের মাধ্যমে রিজার্ভ বাড়ানো হলে তা টেকসই হয় না। উৎপাদন সক্ষমতা, কর্মসংস্থান, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, এসব সূচক শক্ত না হলে রিজার্ভের সাফল্য কাগুজে হয়ে যায়। অন্যদিকে সমর্থকেরা বলছেন, মুদ্রা স্থিতিশীল করা, বৈদেশিক দায় সামলানো, আস্থার সংকট কমানো, এসবের জন্য রিজার্ভ শক্ত করা জরুরি ছিল। নীতি নির্ধারণী সুদের হার বাড়ানো হয়েছিল মূল্যস্ফীতি ঠেকাতে। ফল, ঋণের সুদ বেড়েছে, বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমেছে, ব্যবসায়িক কার্যক্রমে চাপ তৈরি হয়েছে। প্রশ্ন হলো, এটি কি অনিবার্য শর্ট টার্ম পেইন ফর লং টার্ম গেইন, নাকি নীতির ভারসাম্যহীনতা? আরেকটি বিতর্কের জায়গা, স্বার্থ সংঘাতের অভিযোগ। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের কর মওকুফ, শেয়ারের সরকারি অংশ 25% থেকে 10% নামানো, গ্রামীণ গ্রুপের কিছু প্রতিষ্ঠানের দ্রুত অনুমোদন, এসব নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও সমর্থকরা বলছেন, এসব সিদ্ধান্ত ছিল কাঠামোগত সংস্কারের অংশ। সমালোচকরা বলছেন, স্বচ্ছতার ঘাটতি রয়ে গেছে। রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার নিয়েও হতাশা আছে। 11টি সংস্কার কমিশনের সুপারিশ, হাজার হাজার পৃষ্ঠা, কিন্তু কার্যকর বাস্তবতা বা বাস্তবায়ন কতটা? দুর্নীতির অভিযোগে কিছু কর্মকর্তা সাসপেন্ড হয়েছেন, তদন্ত চলছে, তবু জনমনের সন্দেহ কাটেনি। গণমাধ্যমের সঙ্গে সরাসরি সংবাদ সম্মেলন না করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব ভায়োলেন্স, এসব ঘটনাও তার সরকারের ভাবমূর্তিকে চাপে ফেলেছে। এখানে একটি বড় বাস্তবতা স্বীকার করা জরুরি। অন্তর্বর্তী সরকার মানেই সীমিত ম্যান্ডেট, সীমিত সময়, সীমিত রাজনৈতিক পুঁজি। কাঠামোগত সংস্কার সময় সাপেক্ষ, ফল দৃশ্যমান হতে আরও সময় লাগে। কিন্তু জনতার প্রত্যাশা ছিল তাৎক্ষণিক পরিবর্তনের। ডক্টর ইউনূস বিশ্বখ্যাত অর্থনীতিবিদ, তাই তার ক্ষেত্রে মানদণ্ডও ছিল কঠোরতর। তাহলে কি বলা যায় তিনি চেষ্টা করেছেন কিন্তু পারেননি? নাকি বলা উচিত তিনি যে লক্ষ্য নিয়েছিলেন তা অর্জনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রশাসনিক বল প্রয়োগ করেননি? হয়তো দুটোই আংশিক সত্য। তিনি আন্তর্জাতিক আস্থা ফিরিয়েছেন, রিজার্ভ বাড়িয়েছেন, কিছু আর্থিক শৃঙ্খলা আনার উদ্যোগ নিয়েছেন। একই সঙ্গে বিনিয়োগ, কর্মসংস্থান, আয় বৃদ্ধি, এসব ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি, বরং কিছু সূচক খারাপ হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, ৩-০ দর্শনের প্রবক্তা যখন নিজ দেশে দায়িত্বে ছিলেন, তখন কেন দারিদ্র্য ও বেকারত্ব কমল না? এর উত্তর খুঁজতে গেলে দেখতে হবে মাইক্রো লেভেলের সামাজিক ব্যবসার সাফল্যকে ম্যাক্রো অর্থনীতির জটিলতায় রূপান্তর করা কতটা কঠিন। একটি গ্রামীণ ব্যাংক মডেল দিয়ে লাখো মানুষের জীবন বদলানো যায়, কিন্তু একটি রাষ্ট্রযন্ত্র যেখানে রাজনৈতিক স্বার্থ, আমলাতান্ত্রিক জট, বৈশ্বিক অর্থনৈতিক চাপ সব একসঙ্গে কাজ করে, সেখানে একই দর্শন প্রয়োগ করা অতটা সহজ নয়।
ইতিহাস হয়তো এই সময়কে দেখবে এক মিসড অপরচুনিটি হিসেবে, আবার কেউ দেখবে এক ট্রানজিশনাল স্টেবিলাইজেশন পর্ব হিসেবে। চূড়ান্ত রায় দেবে সময়। তবে একটি বিষয় স্পষ্ট, ডক্টর ইউনূসের ব্যক্তিগত নৈতিক আভা ও আন্তর্জাতিক খ্যাতি প্রত্যাশার মাত্রা এত উঁচুতে তুলেছিল যে বাস্তব ফলাফল সেই উচ্চতা ছুঁতে পারেনি। শেষ প্রশ্নটি তাই থেকেই যায়, তিনি যখন আবার বিশ্বমঞ্চে দাঁড়িয়ে দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর আহ্বান জানাবেন, তখন সমালোচকেরা কি বলবেন? নিজ দেশে তো পারেননি। আর সমর্থকেরা কি বলবেন? তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু রাষ্ট্রযন্ত্র প্রস্তুত ছিল না। বাংলাদেশের এই অধ্যায় আমাদের শিখিয়েছে দর্শন গুরুত্বপূর্ণ, কিন্তু রাষ্ট্র পরিচালনা কেবল দর্শনের খেলা নয়, এটি শক্তি, কাঠামো, সময় ও সামাজিক আস্থার সমন্বয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের অধ্যায় তাই সাদা কালো নয়, এটি ধূসর, আশা ও সীমাবদ্ধতার মাঝামাঝি এক উত্তেজনাপূর্ণ, বিতর্কিত এবং শিক্ষণীয় সময়।